যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা ঠাকুর মাকে বিশ্বাস করেন, তাদের জীবনে অলৌকিক ঘটনা সবসময় ঘটতেই থাকে। কেন এই কথাটা বলছি সেটা আজকে পুরো ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী। আজকে শান্তিনিকেতন থেকে বেরিয়ে পড়লাম দুবরাজপুরের উদ্দেশ্যে। দুবরাজপুরের অনেকগুলি জায়গা কিন্তু আজকে আমরা দর্শন করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমি জয়শ্রী। আজকে আপনাদের একটা বিশেষ জায়গা দেখাবো। আমি এখানে আগে অনেক ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু আজকে আবারও এসেছি এবং আপনাদেরকেও দর্শন করাবো সেই জায়গা। আর সেই জায়গাটি হচ্ছে বীরভূম জেলার হেতমপুরের রাজবাড়ি, অর্থাৎ কিনা দুবরাজপুরের সেই হেতমপুরের সেই বিখ্যাত রাজবাড়ি। যদিও সেই রাজবাড়ির এখন অনেকটাই কলেজ এবং স্কুল, কিন্তু সেই রাজবাড়ির ইতিহাস এবং সেই রাজবাড়ির সৌন্দর্য দেখাবো। চলুন তাহলে আমার সাথে। রাজা কৃষ্ণরঞ্জনের ছেলে রামরঞ্জন চক্রবর্তী, তিনি 1905 সালে এই প্রাসাদটি তৈরি করেন। সেহেতু এই প্রাসাদকে অনেকেই রঞ্জন প্রাসাদ বলেও বলে থাকেন। দুবরাজপুরের রাজা ছিলেন এনারা। 1000 বর্গ মিটারেরও বেশি জমি আছে এখানে। একসময় সাঁওতাল বিদ্রোহ দমনের পেছনেও এই রাজবাড়ির অনেকটাই অবদান রয়েছে। ব্রিটিশদের খুবই প্রিয় ছিল এই রঞ্জন প্রসাদ। এই রাজপ্রাসাদে না জানি কত বড় বড় ফিল্মের ডিরেক্টররা শুটিং করে গেছেন, সে তরুণ মজুমদার হোক কিংবা মৃণাল সেন হোক, এবং আরও অনেক বড় বড় সিনেমার শুটিং এখানে কিন্তু হয়েছে। আর এখানে রয়েছে রাজপ্রাসাদের রথ। একসময় এই রথের কিন্তু খুব ধুমধাম করে উৎসব হতো। তবে একটা জিনিস দেখে আমার সত্যি খুব কষ্ট হলো, এত সুন্দর ইতিহাস কিন্তু তার মেনটেনেন্স কিন্তু ঠিকঠাকভাবে নেই। একদম সে ভুতুরে বাড়ি টাইপের হয়ে গেছে। যে পোর্শনটা স্কুল এবং কলেজ হয়েছে সেটা মেনটেনেন্স আছে। দেখেছেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি, এই রাজবাড়িতে 999খানা দরজা, আর মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে 1000খানা দরজা, অর্থাৎ কিনা একটা দরজার শুধু পার্থক্য আছে এই রাজবাড়ির সাথে। যদিও এখন বেশিরভাগ ক্ষেত্রেই এই রাজবাড়িটার পুরোটাই বলতে গেলে কলেজ এবং স্কুল হয়ে গেছে। যেমন দেখুন এই বিল্ডিংটা, এই মেইন বিল্ডিংটা কিন্তু দেব DEV দেব পাবলিক স্কুলের আন্ডারে চলে গেছে। আবার ঠিক এইটা হয়ে গেছে কলেজ। তো এই রাজবাড়িটা এখন ফেমাস হয়েছে তার কলেজের জন্য, কিন্তু দুবরাজপুর রাজবাড়ি বা দুবরাজপুরের এই হেতমপুরের রাজবাড়ি আপনারা যাই বলুন, সেটা কিন্তু এই কলেজ এবং স্কুলের আন্ডারেই পুরোটা চলে গেছে, এবং বলতে গেলে তারাই একরকম রক্ষণাবেক্ষণ করছেন এই হেতমপুরের রাজবাড়িকে। কিন্তু এর হিস্ট্রি অবশ্যই চমৎকার, এবং এই পিলারগুলো দেখুন। আমি জানি না ক্যামেরায় কতটা বুঝতে পারবেন, এবং অবশ্যই জায়গাটা ভীষণ সুন্দর, প্রকৃতির মাঝে প্রচুর গাছপালা, খুব ভালো লাগছে দেখতে। আর এখন প্রচণ্ড ঠান্ডা সেহেতু ঘুরতেও ভালো লাগছে। আর ওইখানটা আমি অনেকটা দূরে, ক্যামেরা ঠিক আনতেও পারছি না। আর ওপাশটা পুরো এন্ট্রি নেই, অবশ্যই এন্ট্রি বন্ধ রয়েছে। আর এদিকটা পুরোটাই কলেজ হয়ে গেছে। এই বিল্ডিংটাও কলেজ, আর এই দিকের বিল্ডিংটাও কলেজ। একসময় যে রাজবাড়ির দ্বারা এই সমস্ত সাঁওতাল পরগনা বা বীরভূম ডিস্ট্রিক্ট শাসিত হতো, সেই রাজবাড়ি এখন অনেকটাই মেনটেনেন্সের অভাবে সব কিছু ভেঙে চুরে গেছে, দেখলে সত্যি খারাপ লাগে। মুর্শিদাবাদের যে হাজারদুয়ারি, তাকে সম্মান জানানোর জন্যই এখানে একটি মাত্র দরজা কম রাখা হয়েছে, 999খানা দরজা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ির পুকুর পাড়ে। সেটিও অবশ্য অনেকটাই ভেঙে গেছে, সিঁড়িগুলো একদম ভেঙে গেছে, কিন্তু অনেক বড় একটি ঝিল রয়েছে। তো এই ছিল হেতমপুরের রাজবাড়ি। এবার আমরা যাচ্ছি মামা ভাগ্নে পাহাড়ের দিকে।
তো পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকে বীরভূম এমনিতেই একটা ঐতিহাসিক জেলা পশ্চিমবঙ্গের, এবং তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর ইতিহাস এবং সুন্দর সুন্দর ঘোরার জায়গা। শান্তিনিকেতনে তো আসেন, বিশ্বভারতী ঘোরেন, এবং অবশ্যই শান্তিনিকেতনে এলে এই জায়গাগুলো কিন্তু মিস করবেন না। যেতে যেতে আপনাদেরকে একটু এই ক্লক টাওয়ার বা রাজবাড়ির এই দরজাটা একবার দেখায়, কি সুবিশাল দরজা। আর এখানে যে ওই যে ওপরে যে ঘড়িটি, সেই ঘড়িটি তো অবশ্যই এখন নেই, কিন্তু এক সময় ছিল। এই ঘড়িটি শুধু রাজ পরিবারের সময় নির্ধারণ মানে বোঝার জন্য ছিল না। যখন এই ঘড়িটি বাজতো তখন যুবরাজপুরের প্রতিটি সদস্য মানে প্রতিটি যুবরাজপুরের ঘরে এই ঘড়ির আওয়াজ পৌঁছে যেত। কি অদ্ভুত সুন্দর ছিল না? আর বিশাল দরজা, এটা মানে দূর থেকে দেখা যায়, চারদিকে ঘন জঙ্গল। তো তখন ছিল, এখনও ঘন জঙ্গল। চলুন আমি একটু পাশে আপনাদের ওই ডিএভি স্কুলটা একটু দেখিয়ে দিই। ওই পোর্শনটা যেখানে স্কুল হয়ে গেছে, যেখানে এখন তো এন্ট্রি হয় না জনসাধারণের, কিন্তু সেই জায়গাটা দেখলেও আপনারা বুঝবেন যে কতটা সুন্দর এই রাজবাড়ি। চলুন, এই যে এই পোর্শনটা হচ্ছে এখন স্কুলের আন্ডারে, তাই এই জায়গাটা বেশ ভালোই মেনটেন হয়েছে যেহেতু স্কুলের আন্ডারে রয়েছে। দুবরাজপুর রাজবাড়ি থেকে বেরিয়েই আমরা চলে এলাম মামা ভাগ্নে পাহাড়ে। আর পাহাড়ে ওঠার ঠিক আগেই ছিল, অর্থাৎ কিনা নিচেই ছিল পাহাড়েশ্বর মন্দির। সেই মন্দিরে একটু প্রণাম জানিয়ে শুরু করব মামা ভাগ্নে পাহাড়। তো আমরা এখন এসেছি পাহাড়েশ্বর মন্দির। এই হচ্ছে সেই পাহাড়েশ্বর মন্দির। চলুন ভেতরে যাই, আরো অনেক কিছু দেখার আছে, সে সমস্ত কিছু কিন্তু দেখব। জয় বাবা পাহাড়েশ্বর মন্দির। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার ঠিক শুরুতেই এই মন্দিরটি আপনারা পাবেন। যদিও মামা ভাগ্নে পাহাড়টি একটি টিলা, আর এই মন্দিরের ভেতরেও একটি টিলাকেই পাহাড়েশ্বর রূপে পুজো করা হয়ে থাকে এখানে। আর এখানে পুজো করে যখন আমি মামা ভাগ্নে পাহাড়ের দিকে রওনা দিলাম, তখনই ঘটল সে অলৌকিক ঘটনা। আমি আসলে মন্দিরের ভেতরে বসে মা এবং ঠাকুরের কথা ভাবছিলাম। আর একবার মন্দিরের ভেতর থেকে মন্দিরের চূড়াটা দেখুন, কি অদ্ভুত সুন্দর না? মন্দিরের ভেতর বসে বসে পাহাড়েশ্বরকে স্মরণ করতে করতে মা ঠাকুরকেও স্মরণ করছিলাম। ভাবছিলাম মা ঠাকুরকে যদি একবার এই জায়গাটা দেখাতে পারি, কিন্তু কে জানতো এর পর মুহূর্তে যেটা ঘটতে চলেছে সেটা সত্যিই আমার কাছে অলৌকিকই বটে। ব্রত তীর্থ সাধনপীঠ পাহাড়েশ্বর মন্দিরে প্রণাম জানিয়ে আমরা মামা ভাগ্নে পাহাড়ে আস্তে আস্তে উঠতে শুরু করলাম। এখন এই ভেতরে আমরা সিঁড়ি করে দেওয়া হয়েছে, সেহেতু ওপরে ওঠাটা আরও অনেক সহজ হয়ে গেছে। আর আস্তে আস্তে ওপরে উঠছি। টিলা, চারদিকে প্রচুর টিলা রয়েছে, গাছপালায় তো এখন তো অনেক গাছপালা কমে গেছে, আগে তো আরও অনেক গাছপালা ছিল। অনেক ছোটোবেলায় এসেছিলাম, কিন্তু এবারে যে ঘটনাটা ঘটলো সেটা ছোটোবেলায় তখন ঘটেনি। যতই উপরে উঠছি ততই আমার মা এবং ঠাকুর, অর্থাৎ কিনা শ্রী রামকৃষ্ণ এবং সারদা মায়ের কথা মনে হচ্ছিল। চারদিকে মনোরম দৃশ্য, অনেক লোকে বেড়াতে এসছে, এবং সত্যি খুব সুন্দর লাগছিল এই মামা ভাগ্নের এই পাহাড়টি দেখতে। আর বেশ খানিকটা ওঠার পরেই আমি গান শুনতে পাই। জানলাম যে ওখানে একটি ছোট্ট একটি মন্দির আছে, আর সেই মন্দিরেই আজকে গান বাজনা হচ্ছে। তো সেই মতো আমরা সেদিকে এগিয়ে চললাম। পাহাড়ের ওপর খানিকটা উঠে একটা অনেক বড় চট্টান ছিল, যেখানে থেকেই গান বাজনাটা আসছিল। বেশ খানিকটা পাহাড়ে ওঠার পরেই আমরা ঠিক এসে মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। আর এসে আমি সত্যিই অবাক হয়ে গেলাম। আমি সত্যি ভাবতে পারিনি এখানে মা ঠাকুর স্বামীজির এরকমভাবে দর্শন পাব। এই এক সত্যিই অলৌকিক ঘটনাই বটে। এটি হচ্ছে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের একটি সাধন কুটির। এখানে ছোট্ট একটি সাধন কুটির আছে। আর মেন আশ্রমটি এই মামা ভাগ্নে পাহাড় থেকে নেমে দুবরাজপুরের দিকে একটুখানি গেলেই, কয়েক কিলোমিটার গেলেই আপনারা সে আশ্রমে গিয়ে পৌঁছে যাবেন। কিন্তু পাহাড়ের ওপরে এরকম একটি সাধন কুটির আমি দেখতে পাবো, আর আজকের দিনকে মহারাজদেরও দেখা পাবো, এটা আমি সত্যি ভাবিনি। হয়তো একেই বলে মা ঠাকুরের কৃপা। সত্যি কথা বলতে সকাল থেকে আমাদের তখন বেশ খিদেও পেয়েছিল, আর দুবরাজপুরে সব জায়গাতেই সবভাবে খাবার পাওয়া যায় না। দেখুন কি অদ্ভুত কৃপা, আর প্রসাদও আমরা পেয়ে গেলাম। একেই হয়তো বলে ঠাকুরের কৃপা। এসেছিলাম মামা ভাগ্নে পাহাড় ঘুরতে,
আর পেয়ে গেলাম আজকে প্রসাদ, তাই না? একে বলে ঠাকুরের কৃপা। ভাবতেই পারিনি যে এখানে এসে মা ঠাকুরের দর্শন পাবো, আর শুধু দর্শন নয়, সাথে প্রসাদও পাবো। দেখুন, এই মহিমা আর এই কথাগুলো বলে হয়তো শেষ করতে পারবো না, কিন্তু প্রতিটা মুহূর্তে মা ঠাকুর আমাদেরকে সবসময় জানান দেন যে তারা, তাই না? আমার অপারেশনে আমি নিচে বসেছিলাম, আমার বাড়ির সবাই এসছে, আমার ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি। ছেলে গিয়ে আমায় নিয়ে এলো, বলো মা চলো ভালো লাগবে, ওপরে মন্দির আছে। হ্যাঁ, গিয়ে ছেলে ধরে ধরে সিঁড়ি ভাঙতে। আপনিও জানতেন না? না, দেখুন, আমি মা এই যে বলে না, মা অন্নপূর্ণা, মা কাউকে ফেরায় না, ঠিক মা আমাদেরকে ঠিক জোগাড় করে দিল। মানে এই যে কি মহিমা, আমার বলে হয়তো ভাষায় হয়তো প্রকাশ করা সত্যি যায় না। প্রথমত এরকম একটি জায়গায় সাধন কুটির দেখতে পাবো রামকৃষ্ণ মিশনের, সেটা তো ভাবতেই পারেনি। আর সাথে মা অন্নপূর্ণার প্রসাদ, অর্থাৎ কিনা মা শারদার প্রসাদ, আমার মন একদম আনন্দে ভরে গেল। পরম তৃপ্তিতে প্রসাদ গ্রহণের পর আমরা উঠে গেলাম একদম চূড়ায় গিয়ে এই যে মামা এবং এই যে ভাগ্নের লেখা দুটি টিলা, এটি হচ্ছে মামা ভাগ্নের পাহাড়ের টিলার একদম চূড়ায়, এবং ওপরে একটি ছোট্ট কালী মন্দিরও কিন্তু আছে। তো একদম টপে উঠে একটু চেষ্টা করছি আপনাদেরকে ভিউটা দেখাবার। এই যে দুবরাজপুরের ভিউ এখান থেকে দেখা যায়। চলুন ব্যাক ক্যামেরা করে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এবার আমরা যাচ্ছি শ্মশানকালী দেখতে। শ্মশানকালী ঠিক এই মামা ভাগ্নে পাহাড়ের পিছন দিকেই রয়েছে। একসময় ওখানে শ্মশান ছিল, শুনেছি এই কালী মন্দির খুব জাগ্রত এবং এটা একটা খুব সুন্দর ইতিহাস আছে। চলুন দেখি কীরকম মন্দিরটি। আসলে এত উঁচু নিচু, একটু চড়াই উতরাই, তো এই জন্য হাঁপিয়ে যাচ্ছে খুব সহজেই। চলুন। পাহাড়ের নিচে নেমে পেছন দিকে আমরা হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম শ্মশানকালী মন্দিরের সামনে। ওই যে মন্দির, একসময় ওই জায়গাটাতে শ্মশান ছিল, এখন যদিও কিছুই নেই। একসময় এখানে বাড়ি ঘরদোর কিচ্ছু ছিল না, এখন বাড়ি ঘরদোরে কত কিছু হয়ে গেছে, জনবসতি হয়ে গেছে। চলো ভেতরে কালী ঠাকুরটাকে দেখি। আমি খুব হরফ করে বলতে পারি, এত সুন্দর ঠাকুর খুব কম দেখা যায়, অদ্ভুত সুন্দর। চলো দেখি। হ্যাঁ, কখন হয়? কখন হয়? 12 মাসই হয়। 12 মাসে, যখন যে মানত করে। মায়ের এক অপূর্ব রূপ এখানে, একটু ভয়ঙ্কর হলেও মা সত্যি সুন্দর। আসলে মা তো মাই হয়। আরেকটি জিনিস দেখুন, মায়ের পায়ের তলায় পঞ্চমুণ্ডির আসন আছে। অনেকগুলো জায়গাতে কিন্তু পঞ্চমুণ্ডির আসন দেখলাম। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, দেখুন এখানে পঞ্চমুণ্ডির আসন রয়েছে। শ্মশানকালী, তান্ত্রিক নিয়মেই তো পুজো হবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। কোন মূর্তি তৈরি আপনার হাতে? আমার এখানে কটা মূর্তি আছে? কোন এই মায়ের মূর্তিটা উনিই করেন। পুজো করেছেন বলুন? পুজো করে তাহলে এটা প্রতি বছর চেঞ্জ হয় নাকি? একাদশের দিন বিসর্জন হয়। ও, এটা আচ্ছা, এটা এবছরের মূর্তি তাহলে। এবছরের মূর্তি দীপান্বিতা অমাবস্যা। আর এটা আপনি তৈরি করেছেন? হ্যাঁ, এটা অসাধারণ ব্যাপার তো। এটা শুধু আমি নয়, আমার বাবা করতো, আমি হ্যাঁ, দাদু করতো, হ্যাঁ হ্যাঁ। আমরা পরম্পরায় করেই আসছি। এটা ওনার দাদু, মানে কেউ কোনো বাইরের মিস্ত্রি দিয়ে তৈরি হয়নি, ওনার বাবা। ও, ওনার ছেলে মানে বংশ পরম্পরা আপনারা পুজো করবে সেটা হতো। এরকম? আরে বাহ। আপনি এই তো মানে তল্লাটে যাকে জিজ্ঞেস করবেন বলে দেবে যে হ্যাঁ ঠিক। আর এটা 500-600 বছর ধরে তো চলে আসছে একই রীতি। না, 8-9 পুরুষের নাম আমি জানি, তারপরেও আগে বাড়ে। বাহ, দারুণ ব্যাপার তো। মানে মা গঙ্গা নিজে থেকে এখানে আবির্ভূত ওই হয়। যে ওখানে বাস পোতা রয়েছে, ওই ত্রিদশী দিন আমরা ওই খাল পুরি, হ্যাঁ হ্যাঁ খাল খুলে ওই এইখানে মোটামুটি পাথর এলাকা তো, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি 300 ফুট 400 ফুট খুললে বোরিং করে জল পাওয়া যায় না, ওইখানে 1 থেকে 1.5 হাতের মধ্যেই মায়ের জল বেরিয়ে যায়।
কি অদ্ভুত মহিমা, হ্যাঁ। এবং আর সেই জলেই তৈরি হয়। সেই জলে তৈরি হয়, এতদিন থেকে হয়ে আসছে, এবং মা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেই জলটাও নেমে যায়। আর অন্য সময় পাওয়া যায় না সেই জল। সময় বলতে কি, এবারে ওই খুঁটোটা হাড়িকাঠ যেটা বলছে সেটা ওইখান থেকে খানিকটুকু দেখুন ডাউনও বটে, মানে সাইন্টিফিক ভাবে ডাউনে জল নেমে আসে, ঠিক আছে। ওইখানে মোটামুটি 1 মানুষ পুরা হয়েছিল জল নেই, ওই পুজোর ওই যেমন ওখানে পুরা হয়েছে জল আছে, ওখানে জল নেই। আর এই পুজোর সময়তেই পাওয়া যায় একমাত্র। পুজোর সময়তেই পাওয়া যায়। কি অদ্ভুত মহিমা। এবার আমাদের ফেরার পালা। আমরা এবার যুবরাজপুর ছেড়ে শান্তিনিকেতনের দিকে রওনা দিলাম। তবে আজকের ব্লগ, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আসি।